চাকরির খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং সেই ফর্ম কিভাবে আপনি ফিল আপ করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এটি অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম। এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন? আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা এখানে ক্লিক করবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। অন্নপূর্ণা যোজনা, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে এবং ডান দিকে লেখা রয়েছে দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংরাজিতে, এটা বাংলায় এবং হিন্দিতে। তো আপনি যে ভাষায় আপনি ফর্ম চান সেই ভাষাতে ক্লিক করবেন। আমি বাংলা ভাষায় ফর্ম চাই, তো আমি বাংলা ভাষা ডাউনলোড করব। তো মাঝখানে যেটি দেওয়া রয়েছে, মাঝখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা। তো সেখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ফর্ম ডাউনলোড করা আছে, তাই আমি এটি দ্বিতীয়বার আর ডাউনলোড করব না। এইবার চলে যাব ফর্মে। এটি অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম। ওপরে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ আপনার পরিবারে যাবতীয় যা কিছু তথ্য এই ফর্মে কিন্তু ইনপুট করতে হবে। তো দেখুন কি লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে বিভাগ ক্ষেত্র পারিবারিক পরিচয়। এখানে দেওয়া রয়েছে বিকল্প বা ইনপুট এবং এখানে দেওয়া হয়েছে নির্দেশনা। তো আপনার বাঁ দিকে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি মাঝখানে যে বক্সটি আছে বিকল্প বা ইনপুট যে লেখা রয়েছে সেখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের যিনি প্রধান আছেন, অর্থাৎ যে বয়োজ্যেষ্ঠ লোক আছেন, তার নামটা এখানে লিখবেন এবং আধার কার্ড অনুযায়ী আপনার পরিবারের প্রধানের যে নামটি রয়েছে সেই নামটি দেবেন, অর্থাৎ আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন। তার জন্ম তারিখ, দিন, মাস এবং বছর, অর্থাৎ প্রথমে দিন দেবেন, তারপরে মাস, তারপরে বছর। এইভাবে আপনি এটা ফিল আপ করবেন। তারপরে 3 নম্বর দেওয়া আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা সেটা আপনাকে এই বক্সের মাধ্যমে টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেওয়া রয়েছে 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান, এখানে যার নাম লিখেছেন তার আধার কার্ড নাম্বারটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর দেওয়া রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। পরিবারে যদি রেশন কার্ডের আইডি থেকে থাকে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যদি আইডি থেকে থাকে, সেক্ষেত্রে আইডি নাম্বারটা লিখে দেবেন। তারপর দেওয়া রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারে কতগুলি সদস্য রয়েছেন তার সংখ্যাটা এখানে সংখ্যায় লিখে দেবেন। তারপরে ঠিকানা হিসেবে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নাম্বার, এই সমস্ত কিছু আপনাকে এখানে লিখতে হবে। তারপর দেওয়া রয়েছে যোগাযোগ নাম্বার, অর্থাৎ আপনার পরিবারে যিনি প্রধান আছেন তার আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, সব কিছু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো পরিবারের প্রধানের নাম লিখবেন, এখানে পরিবারের প্রধানের নাম লিখবেন। তারপর সদস্যের নাম লিখবেন, অর্থাৎ আপনার পরিবারে যদি 4 জন ফ্যামিলি মেম্বার থেকে থাকেন সেক্ষেত্রে এক এক করে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সদস্যের সম্পর্ক কী এবং তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। পরিবারের প্রধান ধরুন আপনার বাবা, তো সদস্য 1-এ আপনার মায়ের নাম লিখবেন এবং জন্ম তারিখ লিখবেন, তিনি মহিলা সেটি লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে আপনার মায়ের কী সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রী সেটা লিখবেন, তারপর আধার নাম্বার লিখবেন, অর্থাৎ আপনার মায়ের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সদস্য 2-এতে যদি আপনি থেকে থাকেন, সদস্য 2-এতে আপনার নাম লিখবেন, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর পরিবারের প্রধানের সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা লিখবেন, পিতা পুত্রের, তারপরে আধার নাম্বার এখানে লিখে দেবেন। যদি আপনার বোন থাকে সেক্ষেত্রে আপনার বোনের নাম লিখবেন এবং তার ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন।
এইবার এইখানে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য এইবার এখানে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। অন্নপূর্ণা যোজনা কারা পাবেন? মহিলারা, একমাত্র মহিলারাই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা পাবেন। অর্থাৎ এখানে পরিবারের প্রধানের নাম দিয়েছিলেন, তো পরিবারে যে প্রধান তিনি হচ্ছে আপনার বাবা, সেই ক্ষেত্রে তিনি তো আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, সেক্ষেত্রে এখানে না দেবেন। অর্থাৎ হ্যাঁটি যেটা দেওয়া রয়েছে, হ্যাঁ যেটা দেওয়া রয়েছে বক্সে, ওখানে কোনো কিছু লেখার দরকার নেই, ওখানে পাশে নাও লিখতে পারেন। তারপর সদস্য ওয়ানে আপনার মায়ের নাম লিখেছিলেন, আপনার মায়ের বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনার মায়ের এই বক্সে হ্যাঁ লিখবেন। দ্বিতীয়তে কী লিখেছিলেন? আপনার নাম। আপনি যদি মহিলা হন এবং আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ লিখবেন, আর যদি পুরুষ হন সেক্ষেত্রে না লিখবেন। তারপরে তৃতীয় ঘরে অর্থাৎ তৃতীয় সদস্য ঘরে আপনার বোনের নাম লিখেছিলেন, আপনার বোনের বয়স যদি 25 বছরের ঊর্ধ্বে হয়, এবং 25 বছরের ঊর্ধ্বে হলে অবশ্যই এখানে হ্যাঁ লিখবেন, এবং 25 বছর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে না লিখে দেবেন। ডান দিকে কী দেওয়া রয়েছে যে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন। 5 বছরের বয়স যদি কম হয় তাহলে আধার যে নাম্বারটি সেটিতে না চিহ্নিত করুন। ঠিক আছে? 5 বছরের কম যদি কারোর বয়স হয় সেক্ষেত্রে আধার নাম্বারটি দিতে হবে না, না বলে লিখে দিন। তারপরে 10 নম্বরে কী দেওয়া রয়েছে? পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যে হেড অফ ফ্যামিলি রয়েছেন, যে পরিবারের প্রধান যিনি রয়েছেন, তার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এসবিআই ব্যাংক, না ইউনিয়ন ব্যাংক, না ব্যাংক অফ বরোদা, নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটি এখানে লিখতে হবে। তারপর তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারের পাতায় দেখবেন আইএফএসসি কোড দেওয়া রয়েছে, সেই কোডটি এখানে লিখতে হবে। ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেটা কিন্তু অবশ্যই ডিবিটি ক্রেডিট জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যেন আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে। অর্থাৎ ব্যাংক যে অ্যাকাউন্টটা দেবেন সেটা যেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। সদস্য ওয়ানের ক্ষেত্রেও তাই, ব্যাংকের নাম দেবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর আইএফএসসি কোড দেবেন। সদস্য নাম্বার 2 এর ক্ষেত্রেও তাই, ব্যাংকের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর আইএফএসসি কোড দেবেন। তারপরে 11 নম্বরে কী দেওয়া রয়েছে? 11 নম্বরে দেওয়া রয়েছে এপিক নাম্বার, এপিক ভোটার তালিকায় অংশ নম্বর সহ। যাদের যাদের ভোটার কার্ড রয়েছে তো তাদের ক্ষেত্রে এপিক নাম্বারটা দিতে হবে। তো পরিবারে যে প্রধান আছেন তার এপিক নাম্বার দেবেন, এবং বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার দেবেন। অর্থাৎ ভোটার তালিকাতে দেখবেন বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে বিধানসভার নাম এবং অংশ নাম্বারটা লিখে দেবেন। সদস্য 1 ক্ষেত্রে এপিক নাম্বার, তারপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে। ঠিক সেরকমভাবে যার যার ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বারগুলো এখানে লিখতে হবে, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার আপনাদেরকে লিখতে হবে। তারপরে 12 নম্বরে দেওয়া রয়েছে বিভাগ, আপনি কোন কাস্টের, আপনার পরিবার কোন কাস্টের সেটি এখানে লিখতে হবে। জেনারেল কাস্টের, নাকি ইডব্লিউএস কাস্টের, নাকি এসসি, না এসটি, না ওবিসি, সেই বক্সে আপনাকে টিক মারতে হবে। তারপর রেশন কার্ড, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, এবং রেশন কার্ডটি কোন ধরনের সেটি আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। রেশন কার্ডের উপরে মাঝখানে দেখবেন লেখা থাকে PHH, SPHH, AAY, তো আপনার রেশন কার্ড কোন প্রকারের সেই বক্সে টিক চিহ্ন দিতে হবে। তারপর লেখা রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। আপনি যদি প্রত্যেক মাসে রেশন নেন, যদি নেন সেক্ষেত্রে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দেবেন, আর যদি না নেন তাহলে না এর ঘরে টিক চিহ্ন দেবেন। তারপরে যেটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে সম্পদ। কি লেখা রয়েছে? বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। আপনার বাড়িতে যদি 3টির বেশি পাকা ঘর থাকে, 3টি কিংবা 3টির বেশি যদি পাকা ঘর থাকে সেক্ষেত্রে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে না বক্সে টিক চিহ্ন দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার পরিবারে যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, হ্যাঁ ঘরে টিক চিহ্ন দেবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে না এর ঘরে টিক চিহ্ন দেবেন। জমি যদি থাকে আপনার, জমির রেকর্ড কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ।
আপনার পরিবারে কতটা জমি রয়েছে, জমির পরিমাণ কতটা আছে, সেটি এখানে আপনাকে সংখ্যায় লিখতে হবে। তারপরে কি লেখা রয়েছে 4 নম্বরে, যানবাহন। আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? মোটরসাইকেল ছাড়া, মোটরসাইকেল এবং যে সমস্ত গাড়িগুলি বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা হয় সেই সব গাড়িগুলো ছাড়া আর বাদবাকি যে গাড়িগুলি আছে সেইগুলো আছে কি না, যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে না লিখবেন। এবং যদি গাড়ি থেকে থাকে কতগুলি গাড়ি আছে সেটি এখানে উল্লেখ করতে হবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটিও এখানে উল্লেখ করতে হবে। এবং গাড়িটি কোন ধরনের গাড়ি, জিপ না ট্রাক্টর না মারুতি না বোলেরো, এই সব কিছু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে কি লেখা রয়েছে 5 নম্বরে, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি আপনার পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য বীমা থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি বীমা সেটি লিখতে হবে, এবং তার কত টাকা বীমা করেছেন সেটি এখানে প্রিমিয়ামের বিবরণ সহ এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে ঘ অপশানে কি আছে, আপনার বাড়ির কোনো সদস্য কি আয়কর কর প্রদান করেন? আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি ট্যাক্স পে করেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে নায়ের ঘরে টিক চিহ্ন দেবেন। তারপরের অপশান কী দেওয়া রয়েছে, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে নায়ের বক্সে টিক চিহ্ন দেবেন। এবং যদি প্যান কার্ড থেকে থাকে হেড অফ ফ্যামিলির অর্থাৎ পরিবারের প্রধানের যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধানের নাম লিখবেন, তারপরে প্যান কার্ড নাম্বার লিখবেন, এবং সদস্য 1-এর ক্ষেত্রেও তাই, প্রথমে নাম লিখবেন তারপরে প্যান নাম্বার লিখবেন। সদস্য 2, সদস্য 3 এসব ক্ষেত্রে সেম, অর্থাৎ প্রথমে নাম লিখবেন তারপর প্যান কার্ড নাম্বার লিখবেন। তারপরে 3 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারে যে প্রধান আছেন তিনি কি কাজ করেন, সরকারি ক্ষেত্রে কাজ করেন না বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, নাকি আংশিক সময় কর্মরত মানে পার্ট টাইমের কাজ করেন, নাকি কোনো কৃষক না পরিযায়ী শ্রমিক নাকি বেকার, এই যে বক্সগুলো আছে সেই বক্সে ক্লিক করেন। যদি আপনার গার্জেন অর্থাৎ পরিবারের প্রধান বেকার থাকেন সেক্ষেত্রে বেকারের ঘরে টিক চিহ্ন দেবেন। যদি কোনো সরকারি ক্ষেত্রে কাজ করেন সেক্ষেত্রে সরকারি যে ক্ষেত্র এই যে বক্সটি রয়েছে এই বক্সে টিক চিহ্ন দেবেন। এবং যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করেন সেক্ষেত্রে এই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে পরিবারের শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারে যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক আছেন তার সংখ্যা কতগুলি, যদি 2 জন থাকেন 2 জন লিখবেন, এবং যদি 3 জন থাকেন 3 জন লিখবেন, এবং যদি অশিক্ষিত প্রাপ্তবয়স্ক থেকে থাকেন কতজন বাড়িতে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক আছেন তার সংখ্যাটাও এখানে লিখবেন। এখানে তারপরে দেওয়া রয়েছে পরিবারের প্রধান, তিনি শিক্ষিত কিনা সেই বক্সে ক্লিক করবেন, যদি অশিক্ষিত হন এই বক্সে ক্লিক করবেন, যদি শিক্ষিত হয় এই বক্সে ক্লিক করবেন, আর যদি অশিক্ষিত হন তাহলে এই বক্সে ক্লিক করবেন। এবং শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এই জায়গাটায় শিক্ষাগত যোগ্যতাটা লিখে দেবেন। যদি দশম পাস হন তাহলে মাধ্যমিক পাস লিখে দেবেন, যদি উচ্চ মাধ্যমিক পাস হন তাহলে উচ্চ মাধ্যমিক পাস লিখে দেবেন। ঠিক সেরকমই ক্ষেত্রে সদস্য 1 যদি শিক্ষিত হন এই বক্সে টিক চিহ্ন দেবেন, যদি অশিক্ষিত হন তাহলে এই বক্সে টিক চিহ্ন দেবেন, তারপর তার শিক্ষাগত যোগ্যতা কী সেটা লিখতে হবে। ঠিক সেম সদস্য 2, সদস্য 3 ক্ষেত্রে এইভাবেই আপনারা লিখবেন। তারপরে কি দেওয়া রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা। যদি এই সব পদে আপনার সদস্য থেকে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি আপনার পরিবারের কোনো সদস্য না থেকে থাকেন সেক্ষেত্রে না বক্সে না বক্সে টিক চিহ্ন দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার সেটি এখানে আপনাকে মেনশন করতে হবে। প্রয়োজনীয় নথি কিন্তু আপনাকে জমা দিতে হবে। আপনি যদি এই সব পদে থেকে থাকেন, কোনো একটি পদে থেকে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু নথি জমা দিতে হবে। তারপরে 6 দাগের অপশানটি কী রয়েছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্য কি পেনশন পান, যদি পান হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন, যদি না পান না বক্সে টিক চিহ্ন দেবেন।
যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার কি সেটা এখানে লিখে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে। আপনার বাড়ির কোনো সদস্য যদি পেনশন পান সেক্ষেত্রে পেনশন যে স্লিপটি সেই স্লিপটি আপনাকে কিন্তু এর সঙ্গে দিতে হবে। তারপর কি বলেছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নির্বন্ধিত আছেন? আপনার ফ্যামিলির মেম্বার যদি কোনো রকম জিএসটি দেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, এবং যদি না দেন নায়ের ঘরে টিক চিহ্ন দেবেন, এবং জিএসটি নাম্বারটি এখানে আপনাকে মেনশন করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায় লিখতে বলেছে, তো আপনার পরিবারে মোট কত টাকা বছরে ইনকাম হয় সেটি আপনাকে এখানে লিখতে বলা হয়েছে। তারপর কি বলেছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে বা পলায়ন হয়ে যদি ভারতে এসে বসবাস করছেন, বসবাস করার জন্য অগ্রাধিকার পাওয়ার জন্য যদি কোনো ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই ঘরগুলি ফিল আপ করতে হবে। যদি না করে থাকেন অর্থাৎ ভারতবর্ষেরই যদি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য নয় বক্সে টিক চিহ্ন দেবেন। আর যদি আপনি কোনো রকম আবেদন করে থাকেন অর্থাৎ আপনি ওই সব দেশগুলো থেকে এসেছেন এবং আবেদন করেছেন যে আমি ভারতবর্ষের বাসিন্দা হতে চাই, তো সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করবেন যে হ্যাঁ আমি আবেদন করেছি, অর্থাৎ আবেদন করা হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে আবেদন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। আর যদি ইস্যু করা হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরে টিক চিহ্ন দেবেন এবং সার্টিফিকেট যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে প্রদান করবেন। ঠিক সেরকমই সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3 ক্ষেত্রে সেমভাবে লিখবেন। তারপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে আপনার পরিবারে সেক্ষেত্রে কী লিখতে হবে, পরিবারের প্রধান নাম্বার লিখতে হবে। যদি এইরকম কার্ড থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধানের কার্ড নাম্বার দেবেন, আইডির সংখ্যা দেবেন, যে তারিখে ইস্যু করা আছে সেই ডেটটা দেবেন, সেই ডেটটা এখানে দেবেন। তো সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3 ক্ষেত্রেও সেরকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর 3 দাগে এই দেখতে পাচ্ছেন, যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। অর্থাৎ 2026-এ যদি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে এইখানে ফিল আপ করতে হবে কি, যদি আপনার বাদ না যায় সেক্ষেত্রে প্রযোজ্য নয় লিখে দেবেন। যদি 2026-এ আপনার নাম বাদ পড়ে যায় এবং যদি কোনো রকম কোর্ট কাছারি না করেন, যদি কোনো রকম মামলা না থাকে সেক্ষেত্রে নায়া বক্সে টিক চিহ্ন দেবেন। আর যদি কোর্ট কাছারি বা কোনো রকম মামলা করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন। এবং যাদের বাদ পড়েনি 2026-এ ভোটার তালিকায় আপনাদের যদি কোনো রকম নাম বাদ না যায় সেক্ষেত্রে প্রযোজ্য নয় বক্সে টিক চিহ্ন দেবেন। সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3 ক্ষেত্রে কিন্তু সেইভাবেই লিখবেন। তারপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণের ক্ষেত্রে প্রথম পয়েন্টে কী দেওয়া রয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনার পরিবারের কোনো শিশু সরকারি স্কুলে পড়ে সেক্ষেত্রে সরকারি বক্সে টিক চিহ্ন দেবেন। যদি বেসরকারি বিদ্যালয়ে পড়ে সেক্ষেত্রে বেসরকারি এই যে বক্সটি রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন। আর যদি মাদ্রাসাতে পড়ে সেক্ষেত্রে এই বক্সে টিক চিহ্ন দেবেন। তো এইভাবে ফিল আপ করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো শিশু না থেকে থাকে তাহলে এই যে বক্সগুলো আছে এগুলো কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। তারপর কি দেওয়া রয়েছে 2 নম্বর পয়েন্টে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো শিশু থেকে থাকে সেক্ষেত্রে টিকাকরণ হয়েছে কিনা। যদি টিকাকরণ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন। যদি টিকাকরণ না হয়ে থাকে সেক্ষেত্রে না বক্সে টিক চিহ্ন দেবেন। আর টিকাকরণ যদি হয়ে থাকে তাহলে টিকাকরণের কার্ড আইডি নাম্বারটা দিতে হবে। যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার যে ডেটটি সেই ডেটটি এখানে আপনাকে লিখতে হবে এবং টিকা না নেওয়ার কারণটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে 6-এর যে দেখুন পয়েন্টটি দেওয়া রয়েছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা।
আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? অর্থাৎ সরকারি যে সমস্ত সুবিধাগুলি রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, তো এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কি আপনি পাচ্ছেন? যদি পরিবারের প্রধান পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে না লিখবেন। এবং যদি পেয়ে থাকেন সেই প্রকল্প নাম এখানে আপনাকে লিখতে হবে। যদি বার্ধক্য ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন বার্ধক্য ভাতা। আর যে সুযোগটা পাচ্ছেন সেটি যদি না নিতে চান সেক্ষেত্রে এই বক্সে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। ঠিক সেরকমই আপনার বাড়ি যে সমস্ত পরিবারের সদস্যগুলো রয়েছে, সদস্য ওয়ানের ক্ষেত্রেও যে প্রকল্পগুলো পাচ্ছেন, যদি সদস্য ওয়ান যদি কোনো রকম সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে তার সেই প্রকল্পের নামটি লিখতে হবে। এবং যদি আপনি সেটি না নিতে চান সেক্ষেত্রে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেখুন এখানে লেখা আছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক করণীয়। অর্থাৎ আপনার ফর্মটি যদি কোনো কারণের জন্য বাদ পড়ে যায় বা বাদ দিয়ে দেয় তাহলে অফিসার তার কারণটি এখানে লিখবে। কোনো রকম যদি ডকুমেন্টসে ভুল থাকে বা কোনো কারণ যদি থেকে থাকে যেটা অফিসারদের অন্য যদি হয় যেটি ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনার ফর্মটি যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কারণটা ওই অফিসার এখানে লিখে দেবেন। ঘোষণা ও সম্মতি যে পয়েন্টটি রয়েছে সেটি কি বলেছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এবং এই যে বক্সটি সেই বক্সটি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আপনাকে এখানে সিগনেচার করতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান তার এখানে সিগনেচার করতে হবে। আর উপরে যে দ্রব্যষ্ঠ হিসাবে লেখা রয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এবার এই যে ফর্মটি তো আপনি ফিল আপ করলেন। এই ফর্মটি ফিল আপ করার পর জমা দেবেন কোথায়? দুটো জায়গায় আপনারা জমা দিতে পারবেন। এক হচ্ছে বিডিও অফিসে এবং 2 হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিসে। যদি আপনার বাড়ির আশেপাশে বিডিও অফিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি জমা দিতে পারবেন, অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি জমা দিতে পারবেন।